এবারে যা বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি বোধহয় কোনোবারই হয় না। একটা দিনও কিন্তু বৃষ্টিতে কামাই নেই। সেই যে জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, জ্যৈষ্ঠ মাস তো হয়েছেই, আষাঢ় মাসও হয়েছে, এখন দেখো শ্রাবণ মাস শুরু হয়েছে, তাতেও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। একটা দিন থেমেছে বলো তো? তোমাদের কি মনে হয়? আমাদের এখানে কিন্তু এই রকমই বৃষ্টি হচ্ছে। তোমাদের কাদের কাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে বলো তো? আর কোথাও কোথাও শুনেছি আবার বৃষ্টি হচ্ছে না, সেখানে গরম রয়েছে। তবে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবে একটু বৃষ্টি থেমে গেলেই কিন্তু আবার গরম পড়ছে। আর যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু বেশ ঠান্ডা থাকছে। এরকমই কিন্তু চলছে। আজকেও কিন্তু রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছে। আর দেখেছো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম। আমি যখন 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। কি করব বলো তো? এই তো রোজগার এরকমই চলছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, আবার গিয়ে শুয়ে পড়ছি। এই করে করে আমার কাজকর্মই একদম পড়ে থাকছে, জানো তো? কোনো কাজই করে উঠতে পারছি না। বেলা করে ঘুম থেকে উঠলে বলো কোনো কাজ করা যায়? তো তারপরে ওই যে 7টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে এখন একটু বৃষ্টি কমেছে, তবে কিন্তু সেই কেমন একটা হয়ে রয়েছে, স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে রয়েছে। ভালো লাগে বলো তো এর মধ্যে এভাবে কাজ করতে? আবার এর মধ্যে আসছে না কলে জল, সেই ক্ষেত্রেও আমি কিন্তু কাজ করে একদম আরাম পাচ্ছি না। বলো তো কল থেকে চেপে চেপে জল এনে কত কাজ করা যায়? আর ওই কলটাও কিন্তু আমাদের ভালো না, জানো তো, জল উঠতেই চায় না। ভীষণ কষ্ট করে জল টেনে এনে আমাকে এখানে কাজ করতে হয়। সেই কারণে আমার জামা কাপড়গুলোও কাচা হচ্ছে না, এক ধামা জামা কাপড় হয়ে গেছে। মানে কোন দিকে যে যাব আমি বুঝতে পারছি না। মানে চারিদিক থেকে সমস্যা যেন একদম ঘিরে ধরেছে। এইদিকে বৃষ্টির এরকম অবস্থা, এইদিকে টাইম কলে জল আসছে না, ওইদিকে আবার আমাদের যে চাপ কলটা রয়েছে সেটার থেকেও ভালো করে জল বেরোচ্ছে না। বলো দিনি কত দিকে আমার সমস্যা চলছে। আবার এই দিকে যে টাইম কলের পাশে যে আমাদের একটা বেড়া দেওয়া ছিল টিনের, তোমরা তো সকালবেলা দেখতে পেলে, তোমাদেরকে দেখালাম, ওই বেড়াটা না ভেঙে গেছে। কালকে এমন হাওয়া দিচ্ছিল কি বলবো, ওটা ভেঙে পড়ে গেছে। মানে এত বৃষ্টিতে খুঁটিটা নরম হয়ে গেছিলো, আর দিয়েছে হাওয়া, ওটা একদম ভেঙে পড়ে গেছে। তারপর সেটাকে তো রেখে দেওয়া হয়েছে, তখন গিয়ে রেখে দিল বরমশাই, তবে সেটাকে আর ঠিক করা হয়নি। এই যে বৃষ্টি পড়ছে এর মধ্যে কিভাবে ঠিক করবে? আর এত নরম মাটি যে সেটা খুঁড়ে যে সেখানে খুঁটি পুঁতে বেড়াটাকে ঠিক করবে, সেটাও করা যাচ্ছে না। কি করে আমি ওখানে বসে কাজ করব বলো? এই দিকটা পুরো রাস্তা। তো কি বলবো, মানে সমস্যা আসলে মনে হয় কি চারিদিক থেকেই এভাবে সমস্যা আসে। অমরনাথ দে আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, বলেছে বুনু তুমি খুব সুন্দর কথা বলো। থ্যাংক ইউ দিভাই, অনেক ধন্যবাদ। আর তুমি এটাও জানতে চেয়েছো যে আমার শরীরটা কেমন আছে। শরীর কালকে থেকে আজকে আরও খারাপ হয়েছে গো। ওই যে ঠান্ডা লেগেছে না, ঠান্ডাটা দেখবে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন কিন্তু আরও বেড়ে যায়, তারপর থেকে একটু একটু করে কমা শুরু করে। তো আজকে আমার বেশি আরও শরীরটা খারাপ করেছে। তোমরা হয়তো গলা শুনে বুঝতে পারছো, কালকের থেকে কিন্তু আজকে গলাটা আরও বেশি ভার হয়ে গেছে গো। তো যাই হোক, সকালে তো ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন বাকি কাজগুলো করব। এর মধ্যে তো বৃষ্টিটা থেমেই গেছিলো, সেই জন্য আমি দেখো উঠোনটা কোনো মতে ঝাড় দিয়ে নিয়েছি। তবে এই যে বৃষ্টি হলে কিন্তু উঠোন ঝাড় দিতে ভীষণ সমস্যা হয়ে যায়। তবে আগে তো একটু রোদ উঠলে তবেই উঠোনটা ঝাড় দিতাম, তবে এখন রোদ উঠবে কি না তারও ঠিক নেই, তাই ওই ভিজে ভিজে অবস্থায় কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে সিঁড়ি দুটো ভালো করে ধুয়ে দিলাম। আর তারপরে এই যে দেখো বাসি নাইটিটা ছেড়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সকালবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে এখন এই যে ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেন কি এখন তো আবার ভাত বসাতে হবে। সেজন্য আজকে আর ধামা নিয়ে যাইনি কলে, কেন কি অল্পই বাসন ছিল। এই যে আমার যে ভাত রান্না করার গামলাটা রয়েছে এর মধ্যেই কিন্তু সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি। এখন যেহেতু রান্নাবান্না করতে হবে, সেই জন্য এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নামিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আবার ভাত বসাবো। ভেবেছিলাম সকালবেলা একটু চা খাবো, যেহেতু গলাটা খুসখুস করছে সেই জন্য ভাবছিলাম একটু চা খাবো। সেই জন্য ইন্ডাকশানটা ভালো করে আগে মুছে পরিষ্কার করে ভাবলাম চাটা বসাবো। কিন্তু তারপরে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, আর মাম্মামেরও শরীরটা খারাপ, ও একটু বিরক্ত করছিল, কোলে থেকে নামছিলই না। সেই জন্য জানো তো চাটা খাওয়া হয়নি।
ওই যে এখন তো শুরুই হয়েছে, যে বাড়িতে একটু শরীর খারাপ হবে একজনের হলে সবার শরীর খারাপ হবে, সেরকম আমাদেরও হয়েছে জানো তো। তো মাম্মামেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে, তিনজনেরই একই অবস্থা। তবে জ্বরটা এখনও আসেনি, আসবে কি না বলতে পারছি না। তবে ওই ঠান্ডাই লেগেছে, গলাটা একটু খুসখুস করছে আর নাক দিয়ে জল পড়ছে, এরকমই হচ্ছে আর কি। তো ইন্ডাকশানটা আমি পরিষ্কার করে নিচ্ছি, চা বানালাম আর না বানালাম, ভাতটা তো বসাতে হবে, তার জন্য তো পরিষ্কার করতে হবে বলো। আর কালকে রাত্রেবেলা তো ভাত রান্না করা হয়েছিল, তারপরে আর রাতের বেলাটাকে মোছা হয়নি। আমার বেশিরভাগ দিনই ইন্ডাকশানটা মুছতে মনে থাকে না জানো তো। রাতের বেলা কটা ভাত রান্না করি, ওই যে রাতে তো একদমই কাজ করতে ইচ্ছা করে না, সেই জন্য কোনো মতে কটা ভাত রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি, আর মোছামুছির কাজগুলো করা হয় না। তবে সন্ধ্যার দিকে কিন্তু অনেক কাজ আমি এগিয়ে রাখি। আর এখন দেখো চলে এলাম, ফ্রিজটাকে খুললাম, খুলে এই যে এর মধ্যে যে বাড়তি নোংরা জিনিসপত্রগুলো রয়েছে, মানে যেগুলো আর আমরা খাবো না বা ব্যবহার করব না, সেগুলো একটু ফেলে দিচ্ছি। এর মধ্যে অনেক খাবার জমে গেছিলো অনেক দিনকার জানো তো, সেগুলো এখন আর খাওয়া যাবে না। মানে অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য আর খাবো না। মানে ভালো রয়েছে তবুও অনেক দিন হয়ে গেছে, কিছু ফল টল ছিল, তো সেগুলোই না এখন ফেলে দিচ্ছি। অনেক দিন ফ্রিজে রাখা জিনিস এমনিতেও মানে খেতে নেই। তবে আমার কুড়েমির জন্যই কিন্তু এরকম হয়। ওই যে ফল কাটতে একটু বিরক্তি লাগে মাঝে মধ্যে, তখন ওই যে ফ্রিজের মধ্যে অনেক দিন হয়ে যায়, তারপরে আর সেটা খেতে ভালো লাগে না। আর ফ্রিজের জিনিস এমনিতেও অনেক দিন হয়ে গেলে না খাওয়াই ভালো। তাই আজকে সমস্ত যা কিছু ছিল সমস্তটা কিন্তু আমি এই যে পরিষ্কার করে নিলাম, কেন কি অনেক দিন ধরে জমা হয়ে রয়েছে জানো তো, ভালোও লাগছিল না দেখতে, কেমন একটা গ্যাদারিং হয়ে রয়েছিল। আর ফ্রিজে যেহেতু খাবার জিনিস রাখা হয় সেহেতু জানো তো, মাঝে মধ্যে সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে রাখাটাই ফ্রিজ ভালো, আমার যেটা মনে হয় আর কি। তবে ওই যে সময়ের অভাবে কিন্তু আমিও পরিষ্কার করে উঠতে পারি না। সুকন্যা কর্মকার, তোমার আগের দিনকার ব্লগে তোমার নামটা নেওয়া হয়নি বলে তুমি একটু বিরক্ত বোধ করেছো, আর বলেছো যে তুমি আমাকে আর কমেন্ট করবে না। এরকম করো না, দেখো ভালোবাসলে কিন্তু এরকম করতে হয় না। হ্যাঁ হয়তো ভুলে গেছিলাম তোমার নামটা নিতে, কি বলো তো, ওই যে আমার নিজের কথা বলতে বলতে আর দু একটা কমেন্ট করতে বলতে বলতে আমার ভিডিওটাই শেষ হয়ে যায়, সেই জন্য হয়তো তোমার নামটা করা হয়নি। তবে আজকের ব্লগে কিন্তু মনে করে তোমার নামটা আমি নিয়ে নিলাম, আর কিন্তু রাগ করে থেকো না, ঠিক আছে? তো যাই হোক দেখো, আমি কিন্তু ফ্রিজের ভেতরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে তো ওই যে ফ্রিজের ভেতরে আমার ওই যে যেগুলো পাতা হয় সেগুলো পাতা ছিল, তবে সেটা না এখন ওই যে বের করে ফেলেছি, সেই জন্য একটু নোংরাটা বেশি হচ্ছে। আর মাম্মাম দেখেছো সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। আমি যখনই কাজ করি মাম্মাম কিন্তু এরকমই করে জানো তো, আমার কাছ থেকে নড়বে না। আমি এত বলি যে তুমি থাকলে আমার প্রবলেম হয়, ডিস্টার্ব হয়, শুনবে না। বলবো যে তুমি একটু বারান্দায় গিয়ে খেলো বা ও ঘরে গিয়ে খেলো, একদমই শুনবে না। আমার কাজ করা দেখলে যেন ওর বিরক্তিটা আরও বেড়ে যায়। এরকমই হয় বোধহয় বাচ্চারা, জানো তো। তবে অন্য বাচ্চারা হয়তো বাইরে খেলতে পারে, বাইরে যেতে পারে, আর আমার মাম্মাম তো বাইরে একদমই যেতে পারে না। হ্যাঁ হয়তো তোমরা বলবে কেন বাইরে বের করো না, তোমাদের তো উঠোন রয়েছে, গ্রামে বাড়ি রয়েছে, তাহলে কেন তুমি মাম্মামকে বাইরে বের করো না? কি বলো তো, তোমরা তো দেখতেই পাও আমাদের বাড়ির চারিপাশে কিন্তু জঙ্গলে ভরা। আমার ভীষণই ভয় লাগে মাম্মামকে বাইরে খেলতে দিতে, যদি ওর মধ্যে থেকে কোনো কিছু বেরিয়ে আসে, কোনো পোকামাকড়, বুঝতেই তো পারছো এখনকার অবস্থাটা একদমই ভালো না। আমি এমনিতে জানো তো সমস্ত সময় জানলা দরজা না আটকে রাখি, কখন কোথা দিয়ে কি চলে আসে আমার ভীষণই ভয় লাগে। যেহেতু বেশিরভাগ টাইম আমি বাড়িতে একাই থাকি, মাম্মাম আর আমিই থাকি, আর চারিদিকে সেরকম বাড়িও নেই, আর আমি কারো বাড়িতে যাইও না। আর সেই জন্য না আমার ভীষণ ভয় লাগে। আমি যখন ঘরের মধ্যে থাকি তখন কিন্তু আমি ঘরটাকে আটকে রাখি জানো তো, যে কোনো কিছু আমার ঘরে না ঢুকে যায়। এই যে এত ভিডিও দেখি না এদিক ওদিক করে, সেটা দেখেও কিন্তু ভীষণ ভয় লাগে। তো সেই জন্য জানো তো ভীষণ খারাপও লাগে, এই যে জঙ্গলের মধ্যে বাড়িটা, মামামকে নিয়ে থাকতে ভীষণই খারাপ লাগে। কি করা যাবে বলো তো, বাড়ি এখন হয়ে গেছে, আর তো কিছু করার নেই। ফ্রিজটা পরিষ্কার করে আমি কিন্তু ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা তো ঘর ঝাড় দিয়েছি, তবে কি বলো তো, এই ঘরটা সকালবেলা তেমন করে ঝাড় দেওয়া হয় না, যেহেতু মাম্মাম ঘুমিয়ে থাকে, তো কোনো মতে একটুখানি ঝাড় দিই, লাইট তো জ্বালানো হয় না, সেই জন্য আর কি।
সাদিয়া কমেন্ট করেছো, তুমি বলেছো ঠান্ডা কাশি না হলে তুমি তোমার ছেলেকেও চা দাও না। কি বলো তো, আমরা তো এমনিতেই চা খাই না, ওই জন্য মাম্মামও খেতে চায় না। তবে যখন বানাই তখন আমাদের খাওয়া দেখলে কিন্তু মাম্মামও খেতে চায়, সেজন্য ওকেও দিতে হয়। তাই মাঝে মধ্যেই তো চা বানানো হয়, তাই একটু ওকেও দিয়ে দিই। আর আমার এরকম ঠান্ডা কাশি হলে তবেই কিন্তু আমি একটু বেশ কড়া করে চা বানাই। আর মাঝে মধ্যে যখন একটু শখ হয় তখনই কিন্তু আমি চা খাই, শখের বিষয়। আর এই দেখো, বলতে বলতে দেখেছো আবার কেমন জোরে বৃষ্টি চলে এলো। কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই, জানো তো একদমই ভালো লাগছে না। এইরকম যদি বৃষ্টি হয় রোজ, ভালো লাগে বলো তো? এমনি তো আমি কোথাও বেরাই না, তবে এই বৃষ্টির সময় ঘরে বন্দি থাকতে না ভীষণই খারাপ লাগে। আর তোমাদের বললাম দেখেছো টিনের চালটা কীরকম পড়ে গেছে, সেই জন্য ওই দিকটা এরকম করে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, আর এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। সত্যি গো, গরিবের না যে কি মানে বলবো, যে মানে এই যে বৃষ্টি বর্ষায় যে কি অসুবিধা হয় কি বলবো তোমাদের। তবে বড়লোকদের কিন্তু এরকম অসুবিধাগুলো হয় না, কেন কি তাদের তো ঘরের মধ্যেই সব কিছু, বাইরে না বেরোলেও চলে। আর এই যে এরকম বৃষ্টি হচ্ছে বলে হঠাৎ করেই মনে এলো চলো একটু খিচুড়িই বানিয়ে ফেলা যাক। সকাল থেকে কিন্তু কখনোই ভাবিনি খিচুড়ি বানাবো, তবে এরকম বৃষ্টি দেখে তখন মনে হলো যে একটু খিচুড়িই বানিয়ে নিই। তবে আজকে যেহেতু শনিবার, সেহেতু তো নিরামিষ খিচুড়ি রান্না করতে হবে। তাই জিরে আর একটু ধনে আমি খোলা আঁচে আগে ভালো করে ভেজে তারপরে বেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর আজকের খিচুড়িটা কিন্তু আমি অন্যরকম করে রান্না করেছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। আর এই যে ইন্ডাকশানেই কিন্তু পুরো খিচুড়িটা আজকে আমি রান্না করে নিয়েছি, একটু অন্যরকম করেছি অন্য দিনের তুলনায়। তো যাই হোক, খেতে বেশি একটা ভালো হয়েছিল না, তবে মোটামুটি হয়েছিল আর কি। আর এই যে দেখো, সম্বারাটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করে দিয়ে তারপরে যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, কেন কি এতটা খিচুড়ি কিন্তু আমার কড়াইতে একদমই ধরবে না, তার জন্যই যে এর মধ্যে এরকমভাবে দিয়ে দিলাম। তো এরকম করে কারা খিচুড়ি রান্না করো আমাকে একটু জানিও তো। আমি কিন্তু অনেক রকমভাবে খিচুড়ি রান্না করি, এক এক দিন এক এক রকমভাবে। তো যাই হোক, টেস্টও কিন্তু আলাদা আলাদা রকমেরই হয়। আর এই দেখো, খিচুড়ি কিন্তু আমার পুরো রেডি। চলো একটুখানি ভালো করে মজুক, তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। থালাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, আর খিচুড়িটা তো আগেই হয়ে গেছিলো, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এইভাবে খিচুড়িটা ঢাকা দিয়ে রাখলে না বেশ ভালো হয়, কেন বলো তো, ভিতরের থেকে ভালো মজে, ভালো বেশ সুন্দর হয়। আর মাম্মাম রয়েছে ঘরে, ওকে এখন আনতে যাচ্ছি, কেন কি মাম্মামকে খাইয়ে দেব। অনেকটাই বেলা হয়ে গেল, মাম্মামেরও খিদে পেয়ে গেছে, সেজন্য মাম্মামকেও কিন্তু এখন খাইয়ে দেব। চলো দেখাই এখন আমার খিচুড়ির অবস্থা, তোমাদেরকেও দেখিয়ে দিই খিচুড়িটা কেমন হলো। এই দেখো, খুব একটা যে ভালো হয়েছিল তা না, আবার খুব একটা খারাপ হয়েছিল কিন্তু তাও নয়, বেশ ভালোই খেলাম আর কি। তো এখন আমি এই যে খিচুড়িটা বেড়ে নিচ্ছি, আর মাম্মামকে না আমি এখন আগে খাইয়ে দেব, কেন কি হাজব্যান্ড একটা জায়গায় গেছে, শনিবারে শনিবারে ও একটু মন্দিরে যায় প্রসাদ দিতে, সেখানে স্নান টান করে মন্দিরে প্রসাদ দিতে গেছে, এখনও আসেনি। তো এই সুযোগে আমি মাম্মামকে খাইয়ে দিই, তারপরে হাজব্যান্ড এলে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, টাটা।